হ্যালো স্টুডেন্টস, আজকে ক্লাস 12-এর কারেন্ট ইলেকট্রিসিটি আমরা স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি আলোচনা করেছি। স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটির পর আমাদের অবশ্যই কারেন্ট ইলেকট্রিসিটির কথাই আলোচনা করতে হয়। অর্থাৎ যখন কোনো তড়িৎগ্রস্ত কণা অর্থাৎ চার্জ পার্টিকেলস কোনো নির্দিষ্ট রিজিয়নের মধ্যে স্থির অবস্থায় থাকে, সেই সম্পর্কীয় আলোচনাকে আমরা বলে থাকি স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি বা স্থির তড়িৎবিদ্যা। আর এখন আমরা আলোচনা করতে চাই যখন চার্জ পার্টিকেলগুলো অর্থাৎ ইলেকট্রনগুলো যদি প্রবাহিত অবস্থায় থাকে, অর্থাৎ কোনো পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাহলে আমরা কি কি ঘটনার সম্মুখীন হতে পারি। তাহলে প্রথমে বলি, হোয়াট ইজ কারেন্ট ইলেকট্রিসিটি। হোয়াট ইজ কারেন্ট? তড়িৎ প্রবাহ কি? সাধারণত আমরা যা বলে থাকি, কারেন্ট ইজ নাথিং বাট দ্য ফ্লো অফ ইলেকট্রনস, অর্থাৎ ইলেকট্রনের প্রবাহকে তড়িৎ প্রবাহ বলা হয়। যেহেতু ইলেকট্রন পার্টিকেল, তার ইলেকট্রন প্রবাহিত হওয়ার জন্য একটা মিডিয়ামের প্রয়োজন হবে। দ্যাট ইজ মিডিয়াম ইজ নেসেসারি টু ফ্লো অ্যান ইলেকট্রন। তো সেই মিডিয়ামটাকে আমরা বলে থাকি কন্ডাক্টর। সেই মাধ্যমটাকে, যার মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হতে পারে, সেই মাধ্যমটাকে আমরা বলে থাকি কন্ডাক্টর বা পরিবাহী পদার্থ। স্বাভাবিকভাবে কোনো কন্ডাক্টরের মধ্যে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে। সো মেনি ফ্রি ইলেকট্রনস আর উইদিন এ কন্ডাক্টর। পরিবাহীর মধ্যে স্বাভাবিক অবস্থায় প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে। তাহলে তার মধ্যে প্রবাহ লক্ষ্য করা যায় না কেন? ধরা যাক এটা একটা কন্ডাক্টর, পরিবাহী পদার্থ, পরিবাহী। পরিবাহী পদার্থ। তাহলে এই পরিবাহী পদার্থের মধ্যে প্রচুর পরিমাণে ইলেকট্রন আছে, কিন্তু এই ইলেকট্রনগুলো বিশৃঙ্খলভাবে গতিশীল থাকার জন্য আমরা এই পদার্থের মধ্যে কোনো তড়িৎ প্রবাহ লক্ষ্য করতে পারি না। শুধু তাই নয়, আমরা এরকমও মনে করতে পারি, যদি এটা একটা তল হয়, কোনো একটা তল আমরা কল্পনা করি, এই তলের মধ্য দিয়ে বাম থেকে ডান দিকে কোনো এক মুহূর্তে যতগুলো ইলেকট্রন যাবে, ঠিক সেই মুহূর্তে ততগুলো ইলেকট্রন, ঠিক সমসংখ্যক ইলেকট্রন ডান থেকে বাম দিকেও চলে আসবে। এটা পরিবাহীর ধর্ম। সেই কারণের জন্য আমরা কোনো পরিবাহী পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন লক্ষ্য করতে পারি না। ঠিক আছে, এইবারে আমরা বলতে পারি, যখন এই ইলেকট্রনগুলো বিশৃঙ্খলভাবে গতিশীল থাকে, যখন ইলেকট্রনগুলো বিশৃঙ্খলভাবে গতিশীল থাকে, তাদের এই গতিশীলতার জন্য তারা পরস্পরের মধ্যে সংঘর্ষ ঘটায়। যদিও কলিশনগুলো ইলাস্টিক কলিশন, তাদের মধ্যে অনবরত সংঘর্ষ ঘটছে। এই সংঘর্ষের জন্য ইলেকট্রনগুলো কোনো নির্দিষ্ট অভিমুখে গতিশীল হতে পারে না, এটাও আমরা বলতে পারি। এইবারে বলি যে যদি কোনো পরিবাহীর দুই প্রান্তে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রযুক্ত করি, তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে তড়িৎ কণিকা অর্থাৎ ইলেকট্রনগুলো আসার ফলে
তারা নির্দিষ্ট অভিমুখে গতিশীল হয়। কেন না, তাদের উপর একটা বল প্রযুক্ত হয়। ইলেকট্রিক ফিল্ডের দরুন ইলেকট্রনগুলো ওপর একটা বল প্রযুক্ত হয়। তো ধরা যাক এইটা একটা এল দৈর্ঘ্যের কন্ডাক্টর, কন্ডাক্টরের ওপর আমরা একটা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করেছি। দেখো যে তড়িৎ ক্ষেত্রের বিভবটা হচ্ছে ভি, পরিবাহীর দৈর্ঘ্য এল। খুব স্বাভাবিকভাবে এই পরিবাহীর মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে এবং সেই ফিল্ডের মধ্যে ইলেকট্রনগুলো থাকার জন্য, ইলেকট্রনগুলো নেগেটিভ তড়িৎধর্মী হওয়ার জন্য তারা উচ্চ বিভবের দিকে গতিশীল হবে। ভালো করে মনে রাখবে, ইলেকট্রনগুলো নেগেটিভ তড়িৎধর্মী হওয়ার জন্য তারা উচ্চ বিভব, হায়ার পোটেনশিয়ালের দিকে গতিশীল হবে। ইলেকট্রনস উইল মুভ টুয়ার্ডস দ্য হায়ার পোটেনশিয়াল। ফলে তার গতির অভিমুখ দেখানো হয়েছে এবং যেদিকে গতিশীল হবে তার উল্টো দিকে দেখো একটা ফোর্স কাজ করবে। ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রনগুলোর মধ্যে একটা মন্দন, রিটার্ডেশন কাজ করবে। ফলে খুব অল্প সময়ের মধ্যে তারা তাদের ত্বরণ অর্থাৎ বল পাওয়ার ফলে, বল প্রযুক্ত হওয়ার ফলে যে মন্দন উৎপন্ন হয়েছে, সেই মন্দন উৎপন্ন হওয়ার ফলে তারা মন্দনের পরিবর্তে একটা সমবেগে গতিশীল হওয়ার চেষ্টা করবে এবং এই গতিবেগটাকে আমরা বলি ড্রিফট ভেলোসিটি। এই গতিবেগটাকে আমরা বলি ড্রিফট ভেলোসিটি। দেখো ঠিক আছে, এই গতিবেগটাকে আমরা বলি ড্রিফট ভেলোসিটি বা বিচলন বেগ। আবার বলছি, এল দৈর্ঘ্যের একটা পরিবাহীর দুই প্রান্তে যদি আমি একটি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, তাহলে পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রনগুলো উচ্চ বিভবের দিকে গতিশীল হওয়ার উপক্রম করে বা গতিশীল হয় এবং তার গতির বিপরীত দিকে একটি বল প্রযুক্ত হয়। অর্থাৎ ইলেকট্রনগুলো মন্দনে গতিশীল থাকে। যেহেতু ইলেকট্রনগুলো অনবরত সংঘর্ষে লিপ্ত হচ্ছিল, ফলে তাদের পরপর দুটি সংঘর্ষের যে মধ্যবর্তী পথ, যাকে আমরা ফ্রি পাথ বলি, এই মুক্ত পথ বা ফ্রি পাথ অত্যন্ত ছোট, অতীব ক্ষুদ্র, ভেরি ভেরি স্মল। তাই অল্প সময়ের মধ্যে তারা একটা গতিবেগ লাভ করে, ত্বরণের পরিবর্তে একটা গতিবেগ লাভ করে এবং সেই গতিবেগটাকে আমরা বলি ড্রিফট ভেলোসিটি। ঠিক আছে, বেশ, তাহলে এই ড্রিফট ভেলোসিটির জন্য, ইলেকট্রনগুলো গতিশীল হওয়ার জন্য আমরা এই পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ লক্ষ্য করতে পারি এবং এই প্রবাহকে আমরা বলি প্রবাহ মাত্রা। যাকে আমরা আই দ্বারা প্রকাশ করি, and this I will be equal to dq by dt, rate of flow of charge, আধান প্রবাহের হার, আধান প্রবাহের হার। ঠিক আছে, একক হচ্ছে অ্যাম্পিয়ার, একক হলো অ্যাম্পিয়ার এবং 1 অ্যাম্পিয়ার ইকুয়াল টু 1 কুলম্ব by 1 second, that is coulomb per second. Okay, that is 1 coulomb per second. তাহলে এখন আমরা দেখি যে এই ইলেকট্রন প্রবাহিত হওয়ার জন্য
যে প্রবাহ মাত্রা তৈরি হবে সেই প্রবাহ মাত্রার সঙ্গে ড্রিফট ভেলোসিটির সম্পর্ক কেমন। ঠিক আছে, আমরা যদি ধরে নিই যে কোনো একটি পরিবাহী পদার্থের মধ্যে প্রতি একক আয়তনে n সংখ্যক ইলেকট্রন আছে, নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম, প্রতি একক আয়তনে n সংখ্যক ইলেকট্রন আছে, তাহলে এই পরিবাহীর মধ্যে প্রতি সেকেন্ডে কতগুলো ইলেকট্রন ফ্লো করছে বার করতে পারি। তাহলে হেন্স প্রতি সেকেন্ডে ইলেকট্রন সংখ্যার প্রবাহের মান, এক সেকেন্ডে কতগুলো ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, তাহলে প্রতি একক টোটাল, তাহলে n ইন্টু a ইন্টু l, আমরা এটাকে লিখতে পারি n ইন্টু a ইন্টু vd ইন্টু t আর dt, যেখানে আমরা বলতে পারি L ইকুয়াল টু VD ইন্টু DT। ঠিক আছে, প্রতি সেকেন্ডে না বলে DT সেকেন্ডে, সরি, আমরা এখানে এক কাজ করতে পারি DT সেকেন্ডে। হ্যাঁ, DT সেকেন্ডে ইলেকট্রন সংখ্যা প্রবাহের হার। ঠিক আছে, তাহলে হেন্স I will be equal to dq by dt, dq অর্থাৎ হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন n a vd ইন্টু dt ইন্টু চার্জ অফ ইলেকট্রন, একটা ইলেকট্রন আধান, বাই dt। দেখো, দ্যাট ইজ ইকুয়াল টু, হেন্স I will be equal to n a e into vd। ওকে, therefore অতএব প্রবাহ ঘনত্ব যেখানে আমরা J দ্বারা বলি, and J will be equal to I by A, that is equal to, hence J will be equal to n e into vd, এর একক হবে অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। দেখো, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি, সুতরাং আমরা এখান থেকে প্রবাহ বেগ, সরি,
বিচলন বেগ ড্রিফট ভেলোসিটি ভি ইকুয়াল টু বলতে পারি I বাই এন এ ইন্টু ই। সাধারণত এর মান দেখা যায় ভ্যারি করে, বিভিন্ন মেটেরিয়ালের জন্য বিভিন্ন রকম হতে পারে, 0.1 টু 1.0 সেন্টিমিটার পার সেকেন্ড, এই অনুযায়ী আমরা ভ্যারি করতে দেখেছি। এবং আবার লক্ষ্য করে দেখো এখান থেকে হোয়েন যখন এ এবং আই ধ্রুবক থাকে তখন এই ড্রিফট ভেলোসিটি ইনভার্সলি প্রপোর্শনাল টু এন। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। দেখো ঠিক আছে। আচ্ছা, এইবারে আমরা এই কনসেপশন থেকেই আমরা ওহমস ল, ওহমের সূত্র এস্টাবলিশ করতে পারি। তাহলে আমরা দেখাই। ওহমস ল, এস্টাবলিশমেন্ট অফ ওহমস ল। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে কোনো পরিবাহীর মধ্যে স্বাভাবিক অবস্থায় কোনো তড়িৎ প্রবাহ লক্ষ্য করা যায় না। এর কারণ যে মুক্ত ইলেকট্রনগুলো থাকে তারা র্যান্ডামলি গতিশীল থাকায় তারা পরস্পরের সাথে কলিশনে লিপ্ত হয়। যদিও এই কলিশন টাইম খুবই কম, অর্থাৎ পরপর দুটি সংঘর্ষের যে মধ্যবর্তী পথ, দিস ইজ ভেরি ভেরি স্মল। তার ফলে তাদের যে ত্বরণ বা মন্দন তৈরি হয় তা কিছুক্ষণের মধ্যে নষ্ট হয়ে যায় এবং ইলেকট্রনগুলো একটা গতিবেগে চলতে থাকে এবং সেই গতিবেগকে আমরা বলি ড্রিফট ভেলোসিটি। ঠিক আছে, ধরা যাক এল দৈর্ঘ্য একটা পরিবাহী, এই পরিবাহীর দুই প্রান্তে আমি একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছি যার পোটেনশিয়াল হচ্ছে ভি। তাহলে এই কন্ডাক্টরের মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড উৎপন্ন হবে সেই ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি ই ইকুয়াল টু হবে মাইনাস ভি বাই ডি, যেখানে ডি হল ইলেকট্রনগুলোর সংঘর্ষের মধ্যবর্তী পথ। ইলেকট্রনগুলোর সংঘর্ষের মধ্যবর্তী পথ। দেখো ঠিক আছে। এবং এই পথটা খুব ছোট হওয়ার জন্য ইলেকট্রনগুলোর উপর যে ফোর্স তৈরি হবে, যে বল কার্যকরী হবে এবং বলের জন্য যে ত্বরণ উৎপন্ন হবে বা মন্দন উৎপন্ন হবে, সেই মন্দন খুব অল্প সময়ের মধ্যে বিনষ্ট হয়ে যাবে এবং ইলেকট্রনগুলো ড্রিফট ভেলোসিটিতে গতিশীল থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে যে পরিমাণ ফোর্স কাজ করছে, ফোর্স মোট বল, প্রযুক্ত বল এফ ইকুয়াল টু মাইনাস ই হচ্ছে চার্জ অফ দ্য ইলেকট্রন এবং ই হচ্ছে ইন্টেন্সিটি। দেখো ঠিক আছে, তাহলে যে পরিমাণ ত্বরণ উৎপন্ন হচ্ছে মাইনাস ই ইন্টু ই বাই এম। তোমরা এটা জানো যে এম হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন। দেখো
ঠিক আছে। যদি সংঘর্ষের সময় টাও হয়, দেখো আমরা জানি সংঘর্ষ খুব অল্প সময় ধরে সংঘর্ষটা হয়, সংঘর্ষের সময় যদি দেখো টাও হয়, ঠিক আছে, তাহলে এই ড্রিফট ভেলোসিটি ভিডি ইকুয়াল টু হবে এ ইন্টু টাও, ইট ইজ মাইনাস ইন্টু টাও। এই ঠিক আছে, এর কোনো নিশ্চয়ই কোনো প্রবলেম নেই। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, মাইনাস ই ইন্টু ইর জায়গায় এটা বসিয়ে দিই ক্যাপিটাল ভি বাই এম ইন্টু ডি ইন্টু টাও। দেখো তাহলে হেন্স আই ইউ ইকুয়াল টু প্রবাহ মাত্রা, আই ইউ ইকুয়াল টু এন ই এ ইন্টু ভিডি, দেয়ারফোর সরি এখানে যদি এ বসাই, হ্যাঁ এর মানটা বসাই তাহলে প্লাস, ঠিক আছে। তাহলে এন ইন্টু ই স্কোয়ার ইন্টু এ ইন্টু টাও বাই এম ইন্টু ডি ইন্টু ক্যাপিটাল ভি। দেখো and this also may be written as capital V by capital R, where যেখানে capital R equal to m into d divided by n e square a into tau, or this may be written as rho into d by a, where rho is called specific resistance, আপেক্ষিক রোধ, n স্কোয়ার ইন্টু টাও। দেখে নাও ভালো করে পরিষ্কার। দেয়ারফর ফাইনালি হেন্স finally V equal to R into I, therefore V proportional to I as R equal to constant. আমরা ওহমস ল এস্টাবলিশ করলাম। ওহমস লতে বলা হলো V potential difference directly proportional to I, and where R equal to constant, okay, ঠিক আছে, and this R will be equal to m into d divided by n e square tau into a, okay, and this will be equal to rho into d by a, where rho is called আপেক্ষিক রোধ or resistivity of the conductor, and this will be equal to m by
n square into tau. Okay, therefore sigma, this is called conductivity. And this will be equal to 1 by rho, and that will be equal to n square into tau divided by m. ওকে, দেখুন, ওকে, ইউনিট এটা হচ্ছে ওহম মিটার, এটা ওহম টু দি পাওয়ার 1, মিটার টু দি পাওয়ার 1। দেখে নাও, therefore dimension of, sorry, this is ohm, dimension of R, dimension of R equal to m L square t to the power minus 3 a to the power minus 2. And current density, প্রবাহ ঘনত্ব, that is equal to I by A, okay, that is equal to n E into VD। দেখে নাও, পরপর আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। and this will be equal to n square E into tau by m। okay, and that will be equal to E by m by n square tau, that is equal to E by rho। দেখো, so that will be equal to E into sigma J, hence J equal to E into sigma। okay, another quantity, আরও একটি রাশি আছে খুব ইম্পর্টেন্ট, যাকে আমরা বলি মোবিলিটি। হোয়াট ইজ মোবিলিটি? অর্থাৎ কন্ডাক্টরের মধ্যে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন চার্জ ক্যারিয়ারগুলো যে গতিশীলতা অবস্থায় থাকে সেটাকে আমরা বলি মোবিলিটি, মোবিলিটি অফ চার্জ ক্যারিয়ার্স। তাহলে আলোচনা করা যাক মোবিলিটি। সচলতা, বাংলায় বলে সচলতা, আধান বাহকের সচলতা। সচলতা কি? সচলতাকে হয়তো মিউ দিয়ে লেখা হয়, মিউ ইকুয়াল টু ড্রিফট ভেলোসিটি পার ইউনিট ইলেকট্রিক ফিল্ড, ড্রিফট ভেলোসিটি পার ইউনিট ইলেকট্রিক ফিল্ড, and this also will be equal to I by n E VD equal to A into E। দেখো ইউনিট কি হবে? ইউনিট okay, this is your mobility। okay, ঠিক আছে। অলসো আমরা এটাকেও লিখতে পারি অলসো
rho equal to okay, hence sigma equal to 1 by rho equal to n e mu। দেখো তো এইগুলো আমরা আলোচনা করতেই পারি। দেখো রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। অন হোয়াট ফ্যাক্টরস রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ডিপেন্ডস। সো নাম্বার 1, উপাদান, মেটেরিয়াল। খুব স্বাভাবিক ব্যাপার, এক একটা মেটেরিয়ালের গঠন একরকম, নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম একরকম, ফলে তার রোধ তো আলাদা হবেই, উপাদানের উপর নির্ভরশীল মেটেরিয়াল। আচ্ছা, নাম্বার 2, যদি আমরা মেটেরিয়ালটাকে কনস্ট্যান্ট ধরে নিই যে মেটেরিয়ালটা ঠিক আছে, ফরে নির্দিষ্ট উপাদানের ক্ষেত্রে, হ্যাঁ, কোনো নির্দিষ্ট উপাদানের ক্ষেত্রে যদি উপাদানটাকে আমরা নির্দিষ্ট ধরে নিই, তাহলে আমরা দেখেছি আর প্রপোর্শনাল টু এল বা ডি, লেংথ অফ দ্য মেটেরিয়াল when a constant, also proportional to a when d constant, hence r proportional to d by a or r equal to rho into d by a, where rho is called আপেক্ষিক রোধ বা যেটাকে আমরা বলি রেজিস্টিভিটি। ঠিক আছে, এছাড়া আমরা আরো একটি বিশেষ আলোচনা করতে পারি, উষ্ণতা, টেম্পারেচার। দেখো, আমরা সকলেই জানি যে তাপমাত্রা পরিবর্তিত হলে ড্রিফট ভেলোসিটির পরিবর্তন ঘটবে, সাথে সাথে কি হবে, মিউ এর পরিবর্তন ঘটবে, সচলতা পরিবর্তন ঘটবে, ফলে রেজিস্ট্যান্সের পরিবর্তন ঘটবে। তো কেমন নির্ভরশীল উষ্ণতার উপর? না, দেখা যায় RT will be equal to R0 into 1 plus alpha t, যেখানে R0 হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ, RT হচ্ছে T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ, এবং আলফা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক। রোধের উষ্ণতা গুণাঙ্ক সাধারণত মেটাল কন্ডাক্টরের ক্ষেত্রে আলফাটা পজিটিভ, সেমিকন্ডাক্টর, কার্বন এদের ক্ষেত্রে আলফাটা নেগেটিভ। অর্থাৎ ধাতব পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে,
সেমিকন্ডাক্টর, জার্মেনিয়াম, সিলিকন এবং অবশ্যই কার্বনের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ কমে যায়। ঠিক আছে, এছাড়াও এই তিনটি ছাড়াও আমরা আরো তিনটি বিষয় উল্লেখ করতে পারি যাদের উপর রোধ নির্ভর করে। যেমন 4 নম্বর হচ্ছে চাপ, প্রেসার। কার্বন পাউডার তারপর প্রেসার অ্যাপ্লাই করলে রেজিস্ট্যান্স কমে যায়। 5 নম্বর লাইট, আলোক। সেলিনিয়াম ধাতুর ওপর যদি লাইট পড়ে, when light falls on selenium metal its resistance also decrease, তার রোধ কমে যায়। এবং 6 নম্বর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, চুম্বক ক্ষেত্র। ম্যাগনেটিক ফিল্ড, চুম্বক ক্ষেত্র। ঠিক আছে, আমরা এখানে বিসমাথ ধাতুকে যদি চুম্বক ক্ষেত্রের মধ্যে রেখে দিই তার রেজিস্ট্যান্স ইনক্রিজ করে, বেড়ে যায়। ঠিক আছে, এগুলো এক্সাম্পল দিয়েছি, তাহলে এই সব বিষয়ের উপর আমাদের রোধ নির্ভর করে।